অসাধারণ একের পর এক নৃত্যের উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পক্ষ থেকে আয়োজিত নতুন বর্ষকে বরণ করে নেবার পালা। আর এই বর্ষবরণ অনুষ্ঠানে একের পর এক বহু গুণী ব্যক্তিত্ববর্গ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে নব জোয়ার বয়েছে, যেরকম রাজনৈতিকভাবে নতুন জোয়ার এসেছে, সেরকমভাবেই বাংলার মানুষের জীবনেও কিন্তু একটা আমূল পরিবর্তন এসছে বাংলার জনগণ মন অধিনায়কের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিগ্দর্শনে বাংলা পেয়েছে নতুন জোয়ার। সকলে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবো। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নতুন বর্ষকে বরণ করে নেবার এই সুন্দর মঞ্চে জগদ্দল বিধানসভার সম্মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের পক্ষ থেকে বরণ করে নেব। বরণ করে নেবার জন্য স্বাগত জানাবো ভাটপাড়া পৌরসভার পৌরমাতা মাননীয়া মমতা দাস মহাশয়াকে। বরণ করে নিচ্ছেন আরও সমস্ত অতিথিবর্গ, আমাদের প্রিয়জনেরা। জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে বরণ করে নিলাম জগদ্দল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়কে। আমরা সরাসরি মাইক্রোফোন তুলে দেব মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয়ের হাতে। ধন্যবাদ জানাই আমার ভাটপাড়া পৌরসভার পৌরমাতাদের, পৌরপিতারাও আছেন ভাটপাড়া পৌরসভার। এছাড়া আমার পঞ্চায়েত প্রধান, আমার মেম্বার্সরা, আমার দলের প্রত্যেকটি শাখা সংগঠনের যারা আছেন তারা আছেন। এই সামনের লাইট দুটো একটু বন্ধ করে দিন, তারা আছেন। এছাড়া সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে বাংলা এবং বাঙালির একটা গর্বের দিন। আজকে বছরের প্রথম দিন। এই দিনটা আমাদের কাছে সবার কাছে একটা শ্রেষ্ঠ দিন। সবাই আমরা নিজের নিজের মতন করে এই দিনটাকে পালন করি। আমরা কেউ পরিবারের সাথে, কেউ রাজনৈতিকভাবে, কেউ মানুষের সাথে, সবাই একসাথে মিলে আমরা আজকের দিনটা একটা উৎসবের মেজাজে আমরা সবাই পালন করি। তাই আপনাদের সবাইকে, মা বোনেরা যারা আছেন, যারা দোকানদার ভাইয়েরা শুনছেন, যারা আশেপাশে থেকেও দাঁড়িয়ে শুনছেন, তাদের সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে রাজনৈতিক কিছু কথা না বললে নয়। আপনারা সবাই জানেন কি ইতিমধ্যেই আমাদের লোকসভার বিগুল বেজে গেছে এবং আগামী 20 মে আমাদের এই ব্যারাকপুর লোকসভার ইলেকশনের ডেট নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই দিনটা আমাদের কাছে একটা উৎসবের মতন দিন। আর সেই দিনেই আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আশীর্বাদ পার্থ ভৌমিক, যিনি এই অঞ্চলের আমাদের অভিভাবক, এই অঞ্চলের আমাদের নেতৃত্ব দিয়েছেন, যুব সমাজের আইকন, যিনি সবসময় আমাদের সাথে সর্বক্ষেত্রে সুখে দুঃখে প্রত্যেকটি জায়গায় তিনি আমাদের পাশে দাঁড়ান, সেই পার্থ ভৌমিক, যার পরিচয় না বললে নয় এবং প্রত্যেকটি মানুষ জানেন। তিনি শুধুমাত্র রাজনৈতিকবিদ নয়, তিনি রামকৃষ্ণ মিশনের একটি স্টুডেন্ট, যিনি MA পাস করেও সে রাজনৈতিকের মধ্যে আছে। তার পরিবারে তার বাবা কলেজের প্রিন্সিপাল, মা স্কুল টিচার, কাকিমা স্কুল টিচার, কাকা স্কুলের সঙ্গে যুক্ত, ভাইরা স্কুলের ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত। এরকম একটি পরিবার থেকে উঠে এসছেন আমাদের প্রার্থী, আমাদের এই অঞ্চলের যিনি
ইরিগেশন মন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে আমাদের নৈহাটির বিধায়ক, সেই পার্থ ভৌমিক। তিনি সারাটা দিন, আমরা দেখেছি দীর্ঘ দিন রাজনীতি করে তার সঙ্গে, তিনি সারাটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের জন্যে, মানুষের সাথেই থাকেন। তিনি রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না, মানুষ ছাড়া কিছু বলেন না, মানুষের উপকার ছাড়া কিছু বোঝেন না। তিনি সারাটা দিন মানুষের সাথেই তার দিনটা কাটিয়ে যায়। সেই ব্যক্তি হচ্ছে আমাদের পার্থ ভৌমিক, আমাদের প্রার্থী। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে একটা জ্বালাতে জ্বলছি যে এই ব্যারাকপুর লোকসভার যারা প্রার্থী ছিলেন, যারা সাংসদ ছিলেন, তারা এই ব্যারাকপুর লোকসভাটাকে দিনে দিনে করে সেই ব্যারাকপুর লোকসভাটাকে শেষের পথে নিয়েছে। আজকে গত 5 বছর ধরে 2019 থেকে 2024 আপনারা কোনো উন্নয়ন দেখেননি, হয়তো সাংসদের তরফ থেকে কোনো উন্নয়নের কোনো কাজ এই অঞ্চলে আপনারা হয়তো দেখতে পাননি। কোনো জায়গায় একটা ইটের গাঁথনি পর্যন্ত লোকসভার সাংসদ তিনি মনে হয় আজ পর্যন্ত আমাদের এই অঞ্চল, বিশেষ করে জগদ্দল বিধানসভায় কোনো জায়গায় একটা ইটের গাঁথনিও তিনি করেননি। মানুষ অপেক্ষা করে যে 5 বছরে লোকসভার প্রার্থী একটা বিধানসভাতে টাকা দিয়ে নতুন উন্নয়নের প্রকল্প এনে সেই বিধানসভাটাকে উঠিয়ে ধরবে, কিন্তু 2019 থেকে 2024 5টা বছর কেটে গেল, কিন্তু এখনো কোনো উন্নয়নের কাজ হলো না। শুধুমাত্র ভাওতাবাজি, শুধুমাত্র মানুষকে গালগপ্প, শুধুমাত্র মানুষকে কি করে টাকা লোটা হবে, শুধুমাত্র মানুষকে কি করে আরো পিছনে ঢেলে দেওয়া হবে, আর যে দলেই থাকবে সে দলের সাথে কি করে গদ্দারি করে নিজের পরিবারকে এগিয়ে দেবে, নিজের পকেট ভরবে, নিজের ব্যাংক ব্যালেন্স করবে, সেটাই হচ্ছে বিগত দিনের সাংসদের একমাত্র কাম্য ছিল, সেটাই তিনি করতেন। আপনারা হয়তো সবাই জানেন না, ওনার একটি পার্সোনাল পিএ অনির্বাণ বলেছিল যে একবার দীনেশ ত্রিবেদী যখন এমপি ছিল তখন ও অ্যাম্বুলেন্স চুরিকাণ্ডে ধরা পড়েছিল। অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে দেখা গেল মার্কেটে, কিন্তু সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তায় আসেনি, সেই অ্যাম্বুলেন্সের টাকাটা অর্জুনের পকেটে চলে গেছিল, তখন তাকে মারধর করে আবার বের করে দেওয়া হয়েছিল। আবার নাটক শুরু হলো 2019, যখন অর্জুন নিজে সাংসদ হয়ে আসলো, সেই সাম্প্রদায়িক দল এবং তৃণমূল কংগ্রেস থেকে গদ্দারি করে যখন তিনি বিজেপিতে যে একটা ছলবল কলের মাধ্যম দিয়ে তিনি যখন আবার সাংসদ হয়ে আসলেন, সেই অনির্বাণকে আবার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে নিয়ে ফিরিয়ে এলো। ফিরিয়ে এনে দেখা কি গেল, সেই ব্যক্তিকে দিয়ে কিছু স্কুলকে টাকা পাইয়ে দিল। স্কুল সবসময় টাকা চায়, দেখা গেল মায়াপল্লী অঞ্চলে 2টো স্কুল, ভাটপাড়ার একটা স্কুল, জগদ্দলের একটি স্কুল, এই 4টে স্কুলকে প্রায় 2.5 কোটি টাকার মতন এমপি ল্যাড থেকে টাকা তাদের দিয়ে দেওয়া হলো। সেই টাকাটা কিন্তু আদৌ স্কুলে পৌঁছায়নি, সেই টাকাটা পৌঁছেছিল একটি কোঅপারেটিভ ব্যাংক পলতার কাছে। সেই পলতার কাছের যে ব্যাংকে টাকাটা পৌঁছায়, সেখান থেকে অনির্বাণ টাকাটা তুলে নিয়েছে, সে তুলে নিয়ে এবং আত্মসাৎ করে, এই বলেই তাকে জেলে বন্দি করে দেয় অর্জুন। কিন্তু সেই ছেলেটা জেলেই মারা গেছে। সেই ছেলেটা 45 বছরের ছেলে, জেলেই মারা গেছে, কিন্তু তার ডাইং স্টেটমেন্ট দিয়ে গেছে যে ওই 2.5 কোটি টাকা আমি আত্মসাৎ করিনি, ওই টাকাটা আমাকে অর্জুন তুলিয়েছিল ব্যাংক থেকে, তুলে আমি পাপ্পু এবং অর্জুনের হাতে ওই 2.5 কোটি টাকা তুলে দিয়েছি। তো যে মানুষ সাংসদ হয়ে সাধারণ মানুষের টাকা, পাবলিকের টাকা নয় করে যে টাকা নিয়ে ঘুরে বেড়ায়, সেরকম মানুষ আবার সেই সাম্প্রদায়িক দল, সেই দল যে দল ভারতবর্ষকে আজকে বিক্রি করে দেওয়ার পথে নিয়ে গেছে, সেই দলে আবার যোগ দিয়ে আবার আপনাদের সামনে সাদা পোশাক পরে চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই দেখবেন আবার গেরুয়া পরবে, কখনো সবুজ পরবে, কখনো হলুদ পরবে। কেন? ওর তো কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই। তাহলে এরকম একটি মানুষ আবার আপনাদের মধ্যে এসছে। যত বলবো অর্জুনের ব্যাপারে তত কম, না নীতি না আদর্শ। 10 তারিখে সেজে গুজে চলে গেল, মঞ্চে বসে টিকিটের আশা,
যে টিকিট পেলে তিনি তৃণমূল আর টিকিট না পেলেই তিনি আবার বিজেপি। এই কথাটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বোঝাতে পেরেছিলাম, তাই 10 তারিখে সেখান থেকে চলে আসতে হয়। আপনারা বলুন, আপনারা যারা আছেন, যারা যেখানে শুনছেন, কোনো মানুষ যদি আগে থেকে তার যোগাযোগ না থাকে, যদি কোনো মানুষের তার সঙ্গে আতাত না থাকে, তাহলে দলে টিকিট না পেয়ে তার একদিনের মধ্যে কি কেউ বিজেপির টিকিট বা বিজেপিতে যেতে পারে? তার মানে সে তৃণমূলে থেকে আবার তৃণমূলের সঙ্গে গদ্দারি করছিল। কেন? তার রক্তে গদ্দারি আছে, সে গদ্দারি ছাড়া আর কিছু বোঝে না। সে গদ্দার ছিল, আছে এবং থাকবে। সে কিন্তু মোদিরও নয়, সে দিদিরও নয়, সে হিন্দুরও নয়, সে মুসলমানেরও নয়, সে শিখেরও নয়, সে ইসাইরও নয়, সে মথুয়ারও নয়, সে কাউর নয়। সে শুধুমাত্র নিজেকে বোঝে, নিচে রাখের গোছায়, নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করে। এইটাই হচ্ছে তার কাজ। যে তার বাইরে কিছুই বোঝে না। যে মানুষটা আজকে তার রক্তের সম্পর্ক তার ভাইয়ের ছেলেকে বলছে আমার কোনো ভাইপো নেই, আমার 4000-এর উপরে ভাইপো আছে, যে নিজের রক্তকে অস্বীকার করে, যে নিজের ভাইপোকে অস্বীকার করে, তাহলে আপনাকে কালকে অস্বীকার করতে তার কোনো দ্বিধা নেই, কারণ কোনো বাধা নেই। কেন? আমরা দেখেছি বিগত দিনেও যখন তার কাছে যে কর্মীরা ছিল, যারা বোম মানতে যেয়ে মারা গেছে, যারা বোম মানতে যেয়ে তাদের পরিবার আত্মহত্যা করেছে, সেই পরিবারগুলোকে তাদের পাশে কিন্তু আজকেও অর্জুন দাঁড়িয়ে নেই। এরকম শয়ে শয়ে মানুষ আছে, শয়ে শয়ে ছেলে আছে, যারা অর্জুনের জন্য তার পিছনে তাদের প্রাণ দিয়েছে। তাদের পরিবার আজকে রাস্তায় ভিক্ষে করছে, তাদের ছেলেদের হাতে তুলে দিয়েছে অস্ত্র, তাদের আবার সেই গুন্ডামি লাইনে নিয়ে এসেছে। বড় আশ্চর্যের ব্যাপার, এই বিজেপি 2019-এ তৃণমূল থেকে বেরোনোর পরেই তাকে টিকিট দিল। আবার সে নিজের আখের গোছানোর জন্যে, নিজেকে বাঁচাবার জন্যে মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে তিনি বললেন আমাকে বাঁচাও দিদি। আবার সে সেই দলে ফিরে এলো। আবার দলে ফিরে এসে সে চক্রান্ত করছিল কি তৃণমূল কংগ্রেসকে কি করে ভাঙন ধরানো যায়। 2026-এর আগে আবার তৃণমূল কংগ্রেসকে ভাঙন ধরিয়ে সে আবার চলে যেতে চেয়েছিল বিজেপিতে। তাই তো দিদিকে যখন আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছিল, সেই কথাটা রেকর্ডিংটা যখন শোনানো হলো, তখন দিদি বলল এর থেকে বড় গদ্দার আর আমার দলে কোনোদিন আসেনি, আমি ভুল বুঝেছিলাম, আর তাই তাকে টিকিটটা দিয়েছিল না। আর এটা প্রমাণিত হলো যে তার কিন্তু বিজেপির সঙ্গে আগের থেকে আতাত ছিল, তার যোগাযোগ ছিল। তাই কিন্তু একদিনের মধ্যে যোগাযোগ করেই হঠাৎ সন্দেশখালীর নাম নিয়ে এসে, সন্দেশখালীর অত্যাচারকে সামনে নিয়ে এসে সে বলে দিল যে আমি সেই জন্যই বিজেপিতে যাচ্ছি। আর এই 2019 এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ সেদিন অনুভব করেছিল, তারা প্রকাশ্যে দেখেছিল যে 2019-এ কিভাবে অত্যাচার হয়েছিল। এইখানকার বামের যারা ছিল, যে হারু মল্লিক থেকে সেই হারমাদ বাহিনী, যারা তখন অর্জুনের সাথে দাঁড়িয়ে এই অঞ্চলে যেভাবে অত্যাচার করেছিল, বাজারের সেই মাছ পর্যন্ত কেড়ে নিয়েছিল, বিয়ের বাড়ির মাছ ছিল সেই মাছ পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেছে, মেয়েদের বিয়ে ভেঙে গেছে। এখানে অত্যাচারের পর অত্যাচার হয়েছিল। সেই ভাটপাড়ার বুকে তখন দাউ দাউ করে আগুন জ্বলছিল, দোকানপাট যেটা হচ্ছিল, মা বোনদের ঘরের থেকে টেনে মারা হচ্ছিল, খুন করবে সেই 4টে মাইনরিটি ভাইকে। 6টা প্রাণ আমাদের হারিয়েছিল। সেই 6টা প্রাণ কিন্তু 2019 এই অত্যাচারের হাতে সেদিনকে হারিয়েছিলাম আমরা। আর সেই 19-এর সেই মানুষ আবার আপনাদের মধ্যে এসেছে। কি আশা আছে যে আবার জিতে বাংলার বুকে সন্ত্রাস করবে না? যদিও আপনাদের একটা কথা বলে দিই, অর্জুন আর 2019 কেন, আরো 10 জন্ম নিলেও দুবার 2019 করতে পারবে না। তাহলে তখন তৃণমূল কংগ্রেসে হঠাৎ করে এসে সেই তাণ্ডব করেছিল। কিন্তু আজকের দিনে একটা পেরেকও যদি কোথাও পড়তে তৃণমূলের কোনো দেওয়ালে, সেই পেরেক আমরা উখড়ে নেব। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর গায়ে কোনো দেওয়ালে পেরেক ঢুকতে দেব না। তাই তো আজকে এসেছিল জগদ্দল থানায়, এসে সেখানে ধর্মঘট করছে। সেখানে বলছে আমাদের নাকি ব্যানার তুলে নেওয়া হচ্ছে, আমাদের ব্যানার সরিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম আরে ভাই, যার পায়ের তলায় মাটি নেই
যার কাছে মানুষ নেই, যার কাছে সাধারণ ব্যক্তি নেই, যার সাথে যে দল থেকে দাঁড়িয়েছে সেই দলের বিজেপির মানুষ নেই, তার কাছে আছে শুধুমাত্র 4-6টা চিটিংবাজ, 4 কটা জালসাজি লোক, যারা চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে, যারা বিভিন্ন জায়গায় চক্রান্ত করেছে মানুষের সাথে, সেই মানুষ ছাড়া আর কোনো মানুষ নেই। আপনি দেখবেন মিছিলের সামনে যে মুখ আছে সেই 5-10টাই মুখ, যারা হাজিনগরে গেলেও সেটা, যারা ভাটপাড়া গেলেও সেটা, টিটাগড়ে গেলেও সেই 5-6টা মুখ, তার বেশি কোনো মুখ নেই। আর মিছিলের লোকগুলো কোথাকার জানেন? কোথাও চাকদার থেকে আসছে, কেউ খড়দার থেকে আসছে, কেউ শিয়ালদার থেকে ভাড়া করে নিয়ে আসা লোক, তাই লোক নিয়ে মিছিল করছে। আরে ক্ষমতা থাকে যেখানকার মানুষ, সেইখানকার মানুষকে নিয়ে মিটিং মিছিল করে দেখাও। খেদাই তলাতে বসে আছি, আমরা মিটিং করছি, আমার সামনের মানুষ এই অঞ্চলের মানুষ, অন্য কোথাও মানুষ নয়। আমরাও ইচ্ছে করলে এইখানে নয় এই অঞ্চলটাকে পুরো ভরে দিতে পারি মানুষ দিয়ে, কিন্তু আমরা জানি যেখানে মিটিং করি, যেখানে মিছিল করি, সেইখানকার কর্মী দিয়ে, সেইখানকার সৈনিককে নিয়ে আমরা মিটিং মিছিল করি। 2001 থেকে অর্জুন বিধায়ক তৃণমূল কংগ্রেসের, 2010 থেকে নিয়ে 2019 পর্যন্ত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান। উন্নয়নের খাতা খুলে দেখান, উন্নয়নের খাতা খুলে দেখান কোন উন্নয়ন হয়েছে। আজকে আমরা দীর্ঘ প্রচেষ্টাতে দীপক লাহিড়ী পূর্তের কর্মাধ্যক্ষ হওয়ার পর থেকে আমরা দীর্ঘ প্রচেষ্টা করার পরে পার্থভূমিকের হাত ধরে আজকে আমরা কিন্তু এই এবি রোড, আমাদের এই সামনের রোড, আজকে কিন্তু আমরা ডবল লেন করার প্রচেষ্টা করে সেটাকে আজকে আমরা সিদ্ধ করে আজকে সেই কাজ শুরু করিয়েছি। আমাকে অনেকে বলেছে রাস্তার অবস্থা খারাপ, বিল্টু আমাকে অনেকবার বলেছে, ভাই দাদা আমাদের রাস্তার যে অবস্থা, চলতে পারছি না, বলে একটু সবর করো, আরেকটু সবর করো। আমরা যখন এই প্রচেষ্টায় নেমেছি, একটু কষ্ট করলে কেষ্ট নিশ্চয়ই পাবো, এই রাস্তা ভালো রাস্তা হবে। আর তাই কিন্তু এখানকার সাধারণ মানুষের জন্য আজকে ডবল লেন হয়ে এই রাস্তা তৈরি হচ্ছে, এটা মানুষের জন্য উপহার। তাই আপনাদের বলবো, এখানে আরো কিছু মানুষ আছে যারা শুধু কামাই করেছে, যারা সারা জীবন কামিয়ে গেছে। একটা সময় 32 বছর বামফ্রন্টের থেকে তারা কামিয়েছে, তারপরে হঠাৎ আবার অর্জুন আসার পরে অর্জুনের সাথে হাত ধরে তারা কামিয়েছে, কিন্তু আজকে তাদের সেই বীজ দাগগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের আর কোনো অস্তিত্ব নেই, তারা এখন ঘর থেকে বেরোনোর মতন অবস্থা নেই। কেন? সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর যেখানে সাধারণ মানুষ কারোর বিরুদ্ধে দাঁড়ায় সেখানে তারা আর থাকতে পারে না। আমরা দেখেছি সেই মল্লিকের অত্যাচার, সেই সময় এমন মনে হতো যেন তিনি এখানকার শাহেনশাহ, তাকে যেন তোলা দিয়ে সব কাজ করতে হবে, বিয়ে বাড়ি হলেও তাকে তোলা দিতে হবে, আর শ্রাদ্ধ বাড়ি হলেও তাকে তোলা দিতে হবে। সেই ছিল সেই মল্লিক, আর তার সঙ্গে যুক্ত হলো অর্জুন, আর তার সাথে যুক্ত হয়ে আবার 19-এর সেই অত্যাচার। তাই আপনাদের বলবো যে আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর আরেকদিকে বিজেপির সেই বহিরাগত নেতৃত্ব, যারা সকালে আসে বিকেলে চলে যায়, তারা কিন্তু আপনার পাশে থাকবে না। যে বিজেপি ভাইরা মোদি মোদি করে ঘুরে বেড়াচ্ছে, তোমার পাশে মোদি থাকবে না, তোমার পাশে দিদি থাকবে। কেন? দিদি বাংলায় আছে, দিদির চাল খাচ্ছ, দিদির গ্যাস নিচ্ছ, দিদির সব কিছু নিচ্ছ, আর নিয়ে কিন্তু তুমি দিদির বিরুদ্ধেই মোদি মোদি করছো। আজকে যদি করোনার সময় দিদি বেরিয়ে যদি তোমার পাশে, তোমার পরিবারের পাশে খাদ্যসাথী কার্ড নিয়ে না দাঁড়াতো, তাহলে কিন্তু তোমার পরিবার আজকে হয়তো থাকতে পারতো না। দিদি যদি সেই সময় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আজকে যদি না আসতো, তাহলে কিন্তু আমরা থাকতে পারতাম না। আমাদের কাছে স্বপ্ন ছিল সেই 5 হসপিটালগুলো, যেখানে আমরা যে চিকিৎসা করাতে পারবো কি পারবো না, কিন্তু আজকে আমাদের স্বপ্ন নয়, এটা বাস্তবিকতা এসেছে যে 5 লক্ষ পর্যন্ত যে কোনো বেসরকারি হাসপাতালে আমরা আমাদের চিকিৎসাটা করাতে পারবো। বাইপাস সার্জারি হয়, নি রিপ্লেসমেন্টও হয়, সব রকম কিন্তু আমাদের চিকিৎসা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডেই হয়। তাই মোদি কিন্তু আসবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা ব্যানার্জির প্রকল্পগুলো কিন্তু বাংলার দিদি দেয়, মোদি কিন্তু দেয় না। মোদি শুধু গ্যারেন্টি দেয়, মোদি শুধু আশ্বাসন দেয়, মোদি শুধু বলে ये मोदी का গ্যারেন্টি है, কিন্তু 2014 থেকে মোদির গ্যারেন্টি আপনারা দেখছেন। তেল নুন আপনারাই কিনছেন,
গ্যাস 400 থেকে 800 হয়েছে, মোদি কা গ্যারান্টি বলছে 1200 থেকে 800 হয়েছে, কমিয়ে দিয়েছি। আর আমি বলছি 400 থেকে 800 হয়েছে, কোনটা আগে? 1200 থেকে 800 হয়েছে, আর আমি বলছি 400 থেকে মোদি এসে 800 করলো। আর এই ইলেকশন চলে গেলে গ্যাস হবে 1500। তখন মোদির গ্যারান্টি খুঁজে পাবেন না। কেন 5 বছরে 19-এর পরে মোদি এসে কোনো গ্যারান্টি দেয়নি, আজকে দিনের কৈফিয়ত আপনাকে দেয়নি। আবার 2024-এ এসেছে, আবার মোদি আসবে 2029-এ, ওনাকে দিল্লিতে থাকতে দিন। কিন্তু বাংলার মানুষ, বাংলার সাধারণ বাঙালি যারা বসবাস করে তাদের পাশে আছে দিদি দেয়, কিন্তু সব কিছু শিক্ষার থেকে নিয়ে প্রত্যেকটি জিনিস আজকে দিদি দেয়। তাই তো সেই মানবিক দিদি, সেই দিদি যে মানুষের সাথে থাকে, সেই দিদি যে মহিলাদের এগিয়ে নিয়ে যেতে চান, সেই দিদি যে মহিলাদের কথা চিন্তা করেন। তাই 2021-এ বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার দেব, আর যখন বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার দেব তখন এই বহিরাগত নেতৃত্বরা বলেছিল যে জুমলা হয়, কোনোদিনও দিদি লক্ষ্মীর ভাণ্ডার দেবে না। কিন্তু 2021-এর পরে তিনি প্রমাণ করে দিয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার আমি বলেছি আমি দেব, আর তাই তিনি দিয়েছিলেন। আবার 2024 পয়লা এপ্রিল দিদির হঠাৎ মনে হলো মায়েদের হাতে যে 500 টাকা দিচ্ছি সেটা যথেষ্ট নয়, মায়েদের কিছু টাকা বাড়িয়ে দিতে হবে, বোনেদের কিছু টাকা বাড়িয়ে দিতে হবে, তাদের হাত খরচাতে চলছে না। তাই কিন্তু দিদির কাছে কেউ আন্দোলন করেনি, কেউ কিন্তু কোনো ডেপুটেশন দেয়নি, কেউ দিদিকে আবদারও করেনি। দিদি শুধুমাত্র নিজের থেকে ভেবেছিলেন যে 500 টাকা যথেষ্ট নয়, তাই 500 টাকাকে আবার কিন্তু দিদি 1000 টাকা করে দিলেন, আর 1000কে 1200 টাকা করে দিলেন। দিদি কিন্তু মা বোনেদের জন্য চিন্তা করেন। হয়তো দেখা যাবে কি এই 1000 টাকা দিদি যদি মনে করে যে মহিলারা তার সাথে আছে, দিদি যদি মনে করে মহিলা শক্তি তার সাথে আছে, নারী শক্তি আছে, তাহলে এই 1000 টাকা 3000 টাকা হতে পারে। সেটা দিদি কিন্তু আগামী দিন করবে। অনেক প্রকল্প নিয়ে দিদি রয়েছে, প্রত্যেক মাসে প্রত্যেক 3 মাসে একটি করে প্রকল্প তিনি উদ্বোধন করে। সেটা কিন্তু মোদি দেখে বলছে মোদি কা গ্যারান্টি है, এটা মোদির গ্যারান্টি। ভারতবর্ষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা বাংলার থেকে 4 লক্ষ কত কোটি টাকা নিয়ে গেল, সেই টাকা পর্যন্ত আমাদের ঘরবাড়ির টাকা ফেরত দিচ্ছে না। 100 দিনে খেটে খাওয়া মানুষ তাদের টাকাগুলো পর্যন্ত ফেরত দিচ্ছে না। 1 লক্ষ বাড়ির আবেদনপত্র করে রাখা রয়েছে, 1 লক্ষ সামথিং, সেই টাকা পর্যন্ত এখনো দিচ্ছে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেভাবে 100 দিনের টাকা দিদি তার তহবিল থেকে প্রত্যেকটি 100 দিনের খেটে খাওয়া মানুষদের হাতে তুলে দিয়েছে, যদি এরা জুন মাসের মধ্যে টাকা না দেয় তাহলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই 1 লক্ষ কত বাড়ি যেটা বাকি আছে, যারা আবেদনপত্র করে রেখেছে, ডিসেম্বরে প্রত্যেকের অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে বলেছে তাদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেবে, আর প্রত্যেকটি মানুষের ছাদ তৈরি করে দেবে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির অঙ্গীকার। আর দিদি যে কথা বলে সেটা পূরণ করে, আর মোদি যে কথা বলে সেটা পূরণ করে না, সেটা মিথ্যে একটা জুমলা হয়। কেন 15 লক্ষ টাকাও আপনি দেখেছেন, ব্ল্যাক মানি ভারতে ফিরে আসবে সেটাও দেখেছেন, 2 কোটি চাকরি হবে সেটাও দেখেছেন, আজকে দিনের নামে অনেক কিছু পাবেন সেটাও আপনারা দেখেছেন। শুধুমাত্র জুমলা, প্লেনে করে আসে, ভাষণ দেয়, প্লেনে বসে চলে যায়। বাংলাকে তারা পিছিয়ে দেওয়ার জন্যে, বাংলাকে বঞ্চিত করার জন্যে যে ষড়যন্ত্র তারা করছে, দিনের পর দিন একটি করে ষড়যন্ত্র করে যে বাংলাকে কিভাবে পিছিয়ে দেবে। আর সেই দলেরই একজন প্রতিনিধি, একজন গদ্দার, একজন দালাল, সেই অর্জুন আবার আপনাদের মধ্যে আসবে, আপনাদের কাছে এসে বলবে কিন্তু মানুষ তার পায়ের তলার থেকে মাটিটা সরিয়ে দিয়েছে, নেই কাউর তার সাথে কেউ। বিজেপির দিকে দিকে যারা মানুষ আছে তারা বলছে যে আমরা হয়তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারবো না, আমরা সিপিএমকে ভোট দিতে পারবো না, আমরা কিন্তু নোটাতে দেব, কিন্তু অর্জুনকে দেব না। কেন
ব্যারাকপুরকে শেষ করেছে, আর এই মানুষটাকে ব্যারাকপুর থেকে তাড়াতে হবে। এ বলে অন্যকে যে বড়িয়া বিস্তার বানলো, तुम्हारा दिन पूरा हो गया। আমি বলছি अर्जुनকে, तुम अपना बोरिया बिस्तर बांध लो, 4 तारीख को तुम्हारा दिन पूरा हो जाएगा और 4 तारीख को 4 बजे के बाद तुमको बैरकपुर लोकसभा से हम भगाएंगे और ऐसा भगाएंगे कि फिर तुम्हारा बुनियाद यहाँ वापस नहीं आ पाएगा। खत्म कर देंगे तुम्हारा अस्तित्व, तुम्हारा वजूद, इस भारत लोकसभा से तुम्हारा वजूद खत्म करेंगे। क्यों? तुम इंसानों के साथ गलत किए हो, तुम लोगों के साथ गलत किए हो, तुम नया पीढ़ी के साथ गलत किए हो, तुम हर कोई के साथ धोखेबाजी की हो। तुम ऐसा एक इंसान हो जो सिर्फ अपने आप को पहचानता है, दूसरे को नहीं पहचानता है। इसीलिए किसी एक भाई ने मेरा कहा था, वो आज हमारे साथ में नहीं है, लेकिन उसने एक दिन मेरे से कहा था कि दादा ये सेल्फिश जायंट है, ये किसी का नहीं है, ये सिर्फ अपना है, दूसरा का नहीं है। आज के निजेर छेले के एमएलए बानिए ঘরের মধ্যে কক্ষি করে রেখেছে, করোনার সময় বেরোতে দেয়নি আপনাদের মাঝখানে আসার জন্য। কেন? নিজের ছেলের জন্য ভাবতে পারে, আমার আপনার ছেলের জন্য ভাববে না? আমার আপনার ছেলের ভবিষ্যতের জন্য আমরা ভাববো না? আমরা কি আমাদের সমাজকে নতুন করে গড়ে তুলবো না? আমরা কেন সমাজে সেই গম পিস্তল, সেই গুলি, সেই পরিবেশ রাখবো? আমরা এমন একটি পরিবেশ নিয়ে আসবো এই ব্যারাকপুর লোকসভাতে, যেখানে সংস্কৃতি থাকবে, যেখানে নাটক থাকবে, গান থাকবে, বাজনা থাকবে, আমরা একে পরস্পরের সাথে আমরা ভাইচারগির সাথে থাকবো, রাজনৈতিক লড়বো, মঞ্চের থেকে আদর্শের নীতির লড়াই হবে, কিন্তু কোনো গুলি বোমের লড়াই হবে না, খুনের লড়াই হবে না। এইটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আগামী 5 বছরের জন্য পার্থভূমিকের তরফ থেকে আমরা শান্তি চাই। আর এই অর্জুন, যার ভাইপো পাপ্পু সিং খুনের মামলায়, বিকি যাদবের খুনের মামলায় এখনো ঝেড় খাচ্ছে, সে অনেক কথা বলছে। আমি তাকে প্রশ্ন করি, তুমি শুধু এই উত্তরটা দাও যে তোমার ভাইপো যদি সত্যি খুন না করে থাকে, তোমার ভাইপো যদি খুনের সঙ্গে জড়িত না থাকতো, তাহলে দীর্ঘ 4 মাস থেকে সে জেলবন্দি কেন? তুমি অনেক প্রচেষ্টা করেছো, তাও তো তোমার ভাইপোকে জেল থেকে ছাড়াতে পারোনি। তার মানে সে খুনি, সে খুনি, সে খুনি। আর খুন কার করেছে? তৃণমূল কংগ্রেসের কর্মী বিকি যাদবের খুন করেছে। একটা খুন নয়, সেই বিকাশ বোস থেকে শুরু করেছে, আর সেই এসে বিকি যাদবে করলো। আর এই শেষ খুন ওর, আর এই শেষ ওর। এরপরে ও কারোর দিকে আঙুল তুলে দেখাতে পারবে না। আঙুল তুললে আঙুলটাকে মুড়ে দেবে, একদম মুড়ে দেবে। যে বিজেপিরা শুনছো তারা শুনে নাও, অর্জুনের কথা শুনে তৃণমূল কংগ্রেসের কোনো ছোট্ট একটি ভাইয়ের দিকে যদি আঙুল দেখাও, তাহলে কিন্তু আঙুলটা মুড়ে দেবো, ভেঙে দেবো বলছি না, মুড়িয়ে দেবো। সতর্ক থাকো, অর্জুনের কথায় চলো না। পরিবার দেখো, মা বাবাকে দেখো। এই অর্জুনের কথায় গুলি বোম নিয়ে এসো না। তুমি কিন্তু আসবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মমতা ব্যানার্জির সরকার আছে, মমতা ব্যানার্জির প্রশাসন আছে, তাই তো বাংলায় আজকে নারী সুরক্ষা সব থেকে বেশি। আজকে নারীদের যেভাবে তারা স্বাধীনভাবে ঘুরছে, আমার বোনেরা, আমার ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু স্কুল থেকে কলেজ থেকে রাত্রিরে মাস্টারের কাছে পড়েও 10টার সময় আসতে পারে। কই তোমার ইউপি বিহারে তো নেই, তোমার ইউপি বিহারে তো নেই যে মহিলারা 5টার পরে সূর্য ডুবে গেলে তারা বাড়ি থেকে বেরোতে পারবে, সেইখানে নেই। যদি কোথাও নারী সুরক্ষা আছে, যদি নারী কোথাও সুরক্ষিত, তাহলে সেটা হচ্ছে বাংলার মাটি, আর সেই সুরক্ষা দেয় মমতা ব্যানার্জি। তাই কিন্তু আমাদের এখানে বাংলা, বিহার, উড়িষ্যা, ইউপি, যেখানকার মানুষেরাই থাকুক, তারাও কিন্তু আজকে সুরক্ষিত এই বাংলার বুকে, এই বাংলার মাটিতে। তারা যখন নিজের দেশে যায়, তারা কিন্তু সুরক্ষিত না। তার মেয়েকে এখানে রেখে যায়, তার বোনকে এখানে রেখে যায়, বলছে আমি দেশের বাড়ি যাচ্ছি। তুই একলা থাকলে বাংলার মাটিতে সুরক্ষিত, আমার সাথে গেলে ওই মাটিতে সুরক্ষিত নয়। তাই সেই আমার বিহারি ভাইদের কথা, ইউপি ভাইদের কথা, উড়িষ্যার ভাইদের কথা, অন্ধ্রের ভাইদের কথা বলবো, আপনার ধর্মের নামে বিচলিত হবেন না। হিন্দু আমি, আপনিও হিন্দু, আপনি মুসলমান, আপনার সেই ধর্ম পালন করার জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
ধর্ম যার যার, উৎসব সবার। আজকে ছট পুজো হচ্ছে, হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে বসে সেই ঘাটে আমরা পাহারা দিলাম সেই মা বোনেদের, তারা যেন ঠিক মতন তাদের পুজো করতে পারে। আবার যখন ঈদের দিন এসেছিল তখন কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে দেখেছিলাম যে নামাজ তারা ঠিক মতন যেন পড়তে পারে, তাদের যেন কোনো অসুবিধে না হয়, সেদিনকেও আমরা তার পাহারাদার হিসেবে দাঁড়িয়েছিলাম। তাহলে বাংলার মাটি সেই সংস্কৃতির মাটি, বাংলার মাটি সেই মাটি যে মাটিতে সব দেশ সব ভাষা তারা লোক নিজের মতন করে বেঁচে থাকতে পারে। তাই কিন্তু ভাটপাড়ার বুকে প্রত্যেকটি ওয়ার্ডে 5টা করে দেখবেন হিন্দি মিডিয়াম বা প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটি ওয়ার্ডে দেখবেন 5টা থেকে 7টা করে হাই স্কুল আছে হিন্দি মিডিয়ামে। ওই বিহারে যেহেতু আপনি পাবেন না একটা বাংলা মিডিয়াম স্কুল, ওই ইউপিতে যেহেতু আপনি পাবেন না একটা বাংলা মিডিয়াম স্কুল, কিন্তু বাংলা সংস্কৃতি একমাত্র জায়গা যেখানে যে প্রান্তের মানুষ থাকে তাকে সব রকম সুযোগ সুবিধে দেওয়া হয়। আর তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলায় যে বসবাস করে সে হচ্ছে বাঙালি, আর সেই বাঙালির রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। আর তাই তিনি সবাইকে রক্ষা করেন। তাই সব ভাষা সব বর্গের লোকদের বলবো, মোদির কথায় আসবেন না। মোদি কালকে আপনার পাশে থাকবে না। 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কেন্দ্র বাহিনী থাকবে, তারপরে কিন্তু দিদি থাকবে। দিদি আপনাকে সুরক্ষা দেবে, দিদি আপনাকে খাদ্য সাথী দেবে, দিদি আপনাকে সাইকেল দেবে, দিদি আপনাকে ট্যাব তুলে দেবে, কম্পিউটার হাতে তুলে দেবে। আপনি শুধু ভোটের সময় আসলে মোদির কথা ভাববেন না। দিদি যে জিনিসটা দিচ্ছে এবং আগামী দিনেও যে জিনিসটা দেবে সেটা কিন্তু দিদি দেবে, মোদি দেবে না। মোদি আপনাকে কিচ্ছু দেয়নি। তাই পার্থভৌমিক আমাদের নেতৃত্ব নেতা যিনি এই ব্যারাকপুরটাকে একটা সুন্দর ব্যারাকপুর তিনি গড়ে তুলতে চাইছেন, আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি ব্যারাকপুরে চাই এমন একটি প্রশিক্ষণ জায়গা বানাতে, এডুকেশনাল সেন্টার, যেখান থেকে যারা ব্যাংকে চাকরির জন্য তৈরি হতে চায়, যারা ইউপিএসসি আইএএস আইপিএস যে কোনো বর্গের যারা রেলের চাকরি ব্যাংকের চাকরির জন্য তৈরি হতে চান তাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে, সেই তৈরি করে তাদের পাঠানো দেওয়া হবে পরীক্ষার জন্য। এটা হচ্ছে তার ম্যানিফেস্টোর 1 নম্বর প্রধান কাজ। দ্বিতীয় তিনি বলেছেন 6 লেন, যেটা দীর্ঘদিনের প্রচেষ্টায় কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে যেটা 6 লেন করেছেন, তার দুপাশে অনেক কারখানা এসছে, ঋষি বঙ্কিম শিল্পায়ন এসেছে, আরও নতুন নতুন উদ্যোগপতিরা আসছে যে আমাদের জমি দিন, আমরা এখানে কারখানা করব, তাহলে এখানে কর্মস্থান বাড়বে, সেই কর্মস্থান করব। আর 5 বছর ধরে যে ভাওতাবাজি দিয়ে গেছে, যে জুট মিলের লোকের জন্য কথা বলছি কিন্তু মিথ্যে কথা বলেছে, সেই মানুষটার কথা কোনোদিনও সে বলেনি। কিন্তু পার্থভৌমিক বলছে যদি আপনারা তাকে আশীর্বাদ দেন পার্লামেন্টে, যে সে যেন এই ব্যারাকপুর অঞ্চলের যে শিল্পাঞ্চল যে জুট মিলগুলো আছে তাদের সুরক্ষিত করার জন্যে, তাদের অর্ডার পূরণ করার জন্যে তিনি তার শেষ রক্তের বিন্দু পর্যন্ত লড়বে। আর এই ব্যারাকপুরকে গুন্ডা মুক্ত করবে, এই ব্যারাকপুরকে অত্যাচার মুক্ত করবেন, এই ব্যারাকপুরে একটা শান্তির পরিবেশ তৈরি করবেন যেখানে মা বোনেরা বাচ্চারা সবাই হাসতে খেলতে বলবে আমি নাটক দেখতে যাচ্ছি, আমি অমুক জায়গায় যাচ্ছি। কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, কেউ কাউকে তোলাবাজি দেবে না, কেউ কাউকে কোনো পয়সা দেবে না, নির্বিকারে সেই ঘুরবে। সেই প্রতিশ্রুতি আজকে সাংবাদিক সম্মেলন করে পার্থভৌমিক প্রতিশ্রুতি দিয়েছে। আর এই প্রতিশ্রুতি আমাদের মতন সৈনিক পার্থভৌমিকের অভিভাবক হিসেবে যারা আমরা মানি তারা প্রত্যেকেই এই কথা দিচ্ছি যে আগামী দিন আমরা আমাদের এলাকায় সেইগুলো প্রতিষ্ঠিত করবে ওনার নেতৃত্বে। কেন আমরা জানি পার্থভৌমিক এমন একটি মানুষ, তাকে সব বর্গের মানুষ পছন্দ করে। তাই তিনি আপনাদের আশীর্বাদে নির্বাচিত হয়ে আগামী লোকসভায় নিশ্চয়ই যাবেন। এই প্রতিশ্রুতি আপনারাও দিন আমাদের, যে আমরাও যেন সেই মনোবল নিয়ে আগামী দিন আমাদের লড়াইটাকে আরও শক্ত করতে পারি, এই গুন্ডা মুক্ত করতে পারি, যারা আমাদের উপরে অত্যাচার করেছে তাদের যেন এখান থেকে আমরা সরিয়ে দিতে পারি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা আর একবার জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সর্বোপরি আমাদের যিনি নেতা, আমাদের যিনি অভিভাবক, যিনি আপনাদের কাছে আগামী দিন দরজায় দরজায় আসবে, যিনি আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা করবে, সেই পার্থভৌমিক জিন্দাবাদ। সবাইকে আমার তরফ থেকে নমস্কার।
অসংখ্য ধন্যবাদ আমাদের জগতল বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ সেন মহাশয়কে। আর আজকে নতুন বছরের প্রথম দিন, শুভ নববর্ষ সকলকে আরও একবার জানাই। আর সাথে একটা কথা আপনাদেরকে জানাই যে নতুন বছরের উপহার হিসেবে মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয় এবং মাননীয় বিধায়ক আমাদের জগতল বিধানসভা শ্রী সোমনাথ সেন মহাশয় এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী মহাশয়ের এই অঞ্চলের মানুষদের প্রতি যে বিশেষ উপহার, এর সামনে আপনারা ডবল লাইনের যে রাস্তা দেখতে পাচ্ছেন, 18 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মিত হয়েছে। এটি এই অঞ্চলের মানুষদের নববর্ষের উপহার হিসেবে মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, মাননীয় সোমনাথ সেন মহাশয় এবং মাননীয় দীপক লাহিড়ী মহাশয়ের এই অঞ্চলের মানুষকে নতুন বছরের উপহার। সকলে ভালো থাকবেন, সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে সকলের সাথে দেখা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন।